শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন দলটা করবেন বলে? আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না, উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেই জন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। তো কদিনে ফেসবুকে এই ভুঁইফোড় নেতারা এবং যারা কিছু 2011-র পরে মধু সংগ্রহ করতে উড়ে উড়ে এসেছে, তাদের যে কমেন্টগুলো আসছে ফেসবুকে, এটা সত্যি সহ্য হচ্ছে না। কেননা তারা জানেই না যে কার সম্বন্ধে বলছে, এবং তারা জানেই না যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না, এবং সেটা নিয়ে আমার অনেক বাতানুবাদ হয়েছে বিভিন্ন স্তরে, এবং বিভিন্ন স্তরে যে ধরনের অনৈতিকতা ছিল সেগুলোর সঙ্গে আমার সংঘাত হয়েছে। এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই, অত্যন্ত মধ্যবিত্ত জীবনযাপন করতে অভ্যস্ত, এবং আমি মনে করি যে যদি রাজনীতি করতে হয়, সমাজসেবা করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে নিজেকে মানুষের সঙ্গে মিলিয়ে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। তাহলে মানুষের যে সমাজ ব্যবস্থার মধ্যে অবস্থান, সেই অবস্থানটাকেই আমরা বিশ্বাস করি, এটা পারিবারিকভাবে করি, এবং আমি মানসিকতার দিক দিয়েও সেই লোক। তাকে যদি ফেসবুকে ছোট কেউ এইভাবে আক্রমণ করে, এটা অনুচিত, অন্যায়। তারা 2011-য় ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস, তারা দলে এসেছে, আমি তাদের চিনি। স্কুলের গণ্ডি পেরোনোর আগের থেকেই আমি কিন্তু রাজনৈতিক পরিসরে রয়েছি। আমার সামনে কিন্তু আমার পরিবারে দুজন এমন ব্যক্তিত্ব ছিলেন, একজন 9বারের সাংসদ এবং 7বারের সাংসদ, আমার ঠিক নাম্বারটা মনে নেই, আমার মামা গুরুদাস দাশগুপ্ত। তিনি যে ফ্ল্যাটটাতে থাকতেন এবং মারা গেছেন, সেই ফ্ল্যাটটাতে আপনারা কেউ থাকবেন না, এখনও আছে ফ্ল্যাটটা, কেউ থাকবেন না সেই ফ্ল্যাটটার যা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত অবস্থাতে। তিনি কিন্তু অতবারের সাংসদ। আমার আর একজন আদর্শ তারও আগে মারা গেছেন, আপনারা হয়তো সেটাও জানেন না, যে তিনি আমার জ্যাঠামশাই, আমার নিজের জ্যাঠামশাই, এবং তিনি মন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, এবং ইন্দিরা গান্ধীর সময় জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি ছিলেন অরুণ মৈত্র। তিনি যখন মারা গেছেন, তিনি যখন মিনিস্ট্রি চলে গেল, যখন তিনি আর সভাপতি ছিলেন না, তিনি একটা ছোট স্টেশনারি দোকান চালাতেন লেক গার্ডেন্সে, তাই করে তার জীবিকা নির্বাহ হতো, ছোট স্টেশনারি দোকান। সুতরাং আমি তো সেইটাই মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে, সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতরে কী হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতরে এরা যে করেছে সেটা তো আমরা কিছু উপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি। আমি যতটুকু শুনেছি, আমার কাছে যখন এনারা এসেছেন প্রায় সপ্তাহখানেক হলো, গত রবিবার বা সোমবার, এবং তারা আমাকে বলেছেন আপনার একটা জীবনের ঝুঁকি রয়েছে, এবং আমাদের কাছে রিপোর্ট আছে যে আপনার উপরে একটা প্রাণঘাতী হামলা হতে পারে। যারা এসেছিল দিল্লি থেকে, অফিসাররা এসেছিলেন, চাইল্ড ফোর্স থেকে, দপ্তর না, ফোর্স, তারা বললেন যে আপনার উপরে একটা হামলার আমাদের কাছে রিপোর্ট আছে, সুতরাং আপনি রাজি হয়ে যান, আমরা আপনার নিরাপত্তার
ব্যবস্থা করব, সুনিশ্চিত করব। আমাকে তারা বলার পরে যে এটা ওনারা বললেন করতে, সেটা তো আমাকে করতে হলো। আর আমার যারা আগে থেকে ছিলেন, যেমন এখনও আছেন, দেখছেন আমার সঙ্গে আছেন, যারা আগের থেকে ছিল এখানকার, তাদের মধ্যে উইথড্র হয়ে গেছিলো, মানে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে এখানে যারা ছিল। হ্যাঁ, কিন্তু সরিয়ে নেওয়ার পরে আমি যে বাকি ছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম একজনকে, এখন তাকেও সরিয়ে নিয়েছে। আমি বললাম যে এই যে এরা এই যে বলছে, তা তোমরা তো কোনোদিন আমায় বলোনি। তো বলছে না, আপনি ভীষণ রাগী মানুষ, আপনাকে ভয় পাই, কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে আপনার উপর হামলা হবে। বাড়িতে দিন 10 আগে, ধরে নিন 7-8 তারিখে, আমার তারিখটা এক্সাক্ট মনে নেই, এই ক্লাবটাও আমরা নিয়ে নেবো, মাঠটাও আমরা নিয়ে নেবো। কিছু লোক, 100-150 লোক, আমার গেটটাও তো ওখানে, আমার বাড়ির গেটটাও তো ক্লাবের মধ্যে, মানে ওই মাঠের মধ্যে। তখন আমাকে যখন এই কথাটা আমাকে বললো, তখন আমি জানতে চাইলাম যে এরা কারা। তখন শোনা গেল যে ওপরের যে 2-3 জন রয়েছে, মানে সামনে, তারা যদিও সদ্য নির্বাচিত দলের, কিন্তু বাকি যারা আছে তারা সব আমাদের দলের। তাহলে এই যে একটা মিক্সড একটা ক্রাউড, 100 জনের যদি এসে বলে যে আমার ক্লাবটাকে জবরদখল করবে, আমার মাঠটাকে জবরদখল করবে, মাঠটা জবরদখল মানে আমার বাড়ির অফিসের গেটটাও সে তার মধ্যে পড়ছে, আমার বাড়ির গেট অবধি চলে এসছে, তখন স্বাভাবিকভাবে আমার এসপিকে ফোন করতে হলো। আমি এসপিকে ফোন করেছিলাম এবং উনি বলেছেন হ্যাঁ আপনার একটা রিস্ক আছে। তারপরে উনি পুলিশ পাঠিয়ে ওইটা খালি করেছিলেন, ওই মাঠটা খালি করেছিলেন। কিন্তু একটা হঠাৎ করে কোনো ভুইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে এসে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে, কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন, সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজনকে বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন। আমি কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে আমার দলকে সর্বনাশ করে দিয়েছে, এবং যেভাবে এখান থেকেও মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে, পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে, আমি সেই সব মানুষের, সেই মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে আমাদেরকে, কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়।